সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়, হতে হতে হয়তো রাত 11টা বেজে যেতে পারে বা 10টা বাজছে এরকম। ও নবীনবরণ শেষ করে ওর গ্রামে ও একাই ওই কলেজে ভর্তি হয়েছে, এবং নবীনবরণ শেষ করে নবীনবরণের দিন ও সাদা একটা টি শার্ট, গোলগলা গেঞ্জি যেটাকে আমরা বলি, সাদা একটা টি শার্ট পরে গিয়েছে, জিন্স প্যান্ট, সাদা টি শার্ট, এবং ওই সময় ও স্যান্ডেল পরে গিয়েছিল। স্যান্ডেল মানে একটু ফ্ল্যাট টাইপের কোনো জুতা, নরমাল স্যান্ডেল না, ক্যাজুয়াল একটা মানে এইগুলো কিন্তু মানে মফস্বল বা ঢাকার বাইরে আমরা ঢাকায় যেরকম প্রচলিত কলেজে পড়ি বা ক্যান্টে পড়ি, আমাদের কিন্তু ইউনিফর্মের বাইরে আমরা যেতে পারি না। বাট মানে লোকাল এরিয়াতে কলেজগুলোতে ছেলেমেয়েরা একটু স্যান্ডেল, এবং তারা কোনো ড্রেস কোডও কিন্তু ফলো করে না। ও নবীনবরণ শেষ করে আস্তে আস্তে রাত 11:30টার মতো বেজে গেছে। তো ওর বাসার সামনে এল প্যাটার্নের একটা রাস্তা আছে, একটু বাঁক নিয়ে ঘুরে সোজা চলে যেতে হয়, মানে একটু বাঁক নেয়া সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ। তো ও তখন বুঝতে পারেনি, মানে রাত হয়ে গিয়েছে এবং অমাবস্যার রাত। ম্যাক্সিমাম টাইমে তো আমরা গল্প করি জ্যোৎস্নার আলো জ্বলছে বা লিখি খুব সুন্দর আকাশ দেখা যাচ্ছে, এরকম কোনো মুহূর্ত ছিল না। ও বলছিল আমাকে, রনি, আমি যখন কলেজে অনুষ্ঠান শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম, আমার বাসার ঠিক সামনে, খুব বেশি দূরে না, ওখান থেকে ওর বাসা হয়তো 3 থেকে 4 মিনিটের একটা ব্যবধান আছে। তো ও যখন ওই বাঁকের এল প্যাটার্নের যে বাঁকটা, ওখানে কিন্তু অনেক নারকেল গাছ আছে, নারকেল গাছগুলো অনেক পুরনো, লম্বা নারকেল ধরে, মানুষ পেরে পেরে খায়, সরকারি রাস্তার উপরে তো, এই কারণে কে কখন পারে এটা কোনো মালিকানা নেই নির্দিষ্ট আর কি, যে যেভাবে ভোগ করে। তো ওই নারকেল গাছের ওই বাঁকটাতে যখন ও যাচ্ছিল, তখন ওর নাকি খুব একটু দুর্বল লাগছিল। দুর্বল লাগতেই পারে, নাচানাচি হয়েছে, গান খারাপ করেছে, কিছুটা এরকম, হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ, কিছু ক্লান্ত যেটাকে বলি, খুব ক্লান্ত লাগছিল। ও কোনো রকমে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওই সময় আমরা যেটা করতাম যে স্টেশনারি দোকানগুলোতে ছোট্ট ছোট্ট টর্চ লাইট পাওয়া যেত, কিনতে পাওয়া যেত, লাইট একটু, আমার মনে আছে ঘড়ির ব্যাটারি দিয়ে বানানো। 2006-07-এও আমরা যখন অনেক ছোট আমরা দেখেছি এইটা প্রত্যেক ঘরে মাস্ট নিড। তখন তো লোডশেডিং এর একটা ব্যাপার ছিল, লোডশেডিং প্রচুর হতো, এখনো হয় হয়তো। আর গ্রামের অন্ধকার রাস্তাতে এই ধরনের লাইট থাকলে খুবই ভালো, একটা নিত্যদিনের সঙ্গী টর্চ। হ্যাঁ হ্যাঁ। অন্ধকারের সঙ্গী। ও ওই নারকেল গাছের ওখানে গিয়ে যখন ক্লান্ত বোধ করছিল, তখন একটু বেশ অন্ধকার, ও লাইটটা বের করে আশেপাশে একটু দেখলো যে কিছু আছে কিনা। হুট করে খেয়াল করলো ওই ঠিক নারকেল গাছ সোজা বরাবর বেশ কয়েকজন লোকজন একটা মৃতদেহ খাটিয়াতে করে, ঘাড়ে করে। তখন রাত কয়টা বাজে? খুব বেশি না, 11:30। 11:30 আসলে অনেক, গ্রামে অনেক, আমাদের এখানে সন্ধ্যার মতো। কিশোরগঞ্জে এখনো 11:30টায় প্রায় অন্ধকার নেমে আসে। তো ও দেখছিল যে খাটিয়াতে করে, বেশি না, 5 থেকে 6 জন, হ্যাঁ, খাটিয়াতে ঘাড়ে করে এভাবে লাশ নিয়ে যাচ্ছে, আসছে এদিকে। তখন লাইটটা দিয়েই আসলে দেখাটা হয়ে গিয়েছে। তখন ওরা একে জিজ্ঞেস করছিল, এই তুমি এই গ্রামের না, এরকম করে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, কিছু মনে করো না, গরিব মানুষ মারা গেছে, বিকেলে মারা গেছে, দাফন করবো, জানা যায় লোক নাই। মানে খুব বিনীত এবং হৃদয় বিদারক একটা অনুরোধ, একটা মানুষের শেষ সময়ে তুমি থাকো, এরকম। হ্যাঁ, এরকম আর কি। তো ও আসলে ভয় পেয়ে গেল, এত রাতে জানাজার জন্য, 4-5 জন মানুষ মাত্র। হ্যাঁ, এবং ও পরখ করার চেষ্টা করলো, ও সাহস করে বললো যে কে মারা গেছে, আমাদের গ্রামে তো কেউ মারা যায়নি, আমি আসলে কলেজে ছিলাম, তারপরে চেনার কথা স্বাভাবিক না, বা চেনার কথা, যেই মারা যাক পরিচয় বললে তো চেনার কথা, যেহেতু একই এলাকা। হ্যাঁ, তখন যারা লাশ বহন করছিল তাদের মধ্যে একজন বলছিল যে চেনার কথা না, উনি তোমাদের গ্রামের পাশের গ্রামে থাকে, ভিক্ষা করে খেত আর কি, ভিখারি। তো ওনাকে আসলে দাফন করার মতো ওই রকম কাউকে পাইনি, আমরা নিজ দায়িত্বে কাফনের কাপড় পর্যন্ত কিনে দিয়ে আমরা আসলে নিয়ে যাচ্ছি। মানে বেদুইনের মৃত্যু আর কি। হ্যাঁ, এবং এখনো কবরও করা হয়। আমরা ওই কোনো ঠিকানা নেই। হ্যাঁ, আমরা নারকেল গাছ থেকে নিচের দিকে নেমে ওখানে আমরা দাফন করবো ভাবছি। তো তুমি একটু সহযোগিতা করো, যেহেতু তোমাকে পাওয়া গেল, তুমি গ্রামের ছেলে, এর আগেও তোমাকে দেখেছি, এরকম কিছু একটা বলে একটু হেপাটাইজ কনভিন্স করার মতো আর কি।
তখন ও আর এই চিন্তা ব্যাপারে তো করলো- যুক্তিতর্ক করারও তেমন একটা সুযোগ না, নেই। না, একটা এটা মানুষ তো আর আপনি- বলতে পারে না যে না আমি হ্যাঁ। জানাজা পড়বো না, এটা আমি হলেও এটা আসলে সুযোগ ছিল না। মানে এখানে যেহেতু একটা ধর্মীয় একটা ব্যাপারও হ্যাঁ, হ্যাঁ। ইনভলভ, যে একজন মানুষকে দাফন করা হবে, একটু জানাজায় এবং দাঁড়ালে, একজন মৃত মানুষের প্রতি শ্রদ্ধার এবং এটা থাকা উচিত। শ্রদ্ধা থাকা তো উচিত। সেই জায়গা থেকে ও আবার বলল তাহলে আমি একটু দেখি। ও সাহস করে, ও ভয় পাচ্ছিল, বাট সাহস করে লাইটটা জ্বালিয়ে দেখে যে না, আসলেই একটা মৃতদেহ। হ্যাঁ, কালো গায়ের রং। ও বলছিল যে গায়ের রং বিদঘুটে কালো। লোকটাকে কি সে আগে কোথাও দেখেছে এমন না, মনে না, হয়েছে? না, না, কোথাও দেখি। মানে একদম অপরিচিত একটা বিদঘুটে চেহারা। কালো, একটু দাঁড়িয়ে আছে, সাদা দাঁড়িয়ে। তো এইটা যখন ও দেখলো তখন ও দেখে ও একদম চুপ হয়ে গেল। তো বললো যে ভাই আসেন, তাহলে আমাদের সাথে আসেন। বললো হ্যাঁ, চলেন যাই। তো এই যে খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে আবুল বাশার, আমার বন্ধু, একটু বলে দিই, আমি জানি না বাশার এটা শুনছে কিনা, বাশারের সাথে অনেকদিন যোগাযোগ নাই, ও এখন কোথায় আছে সেটাও জানি না। যদি বন্ধু তুমি শুনে থাকো, তোমার এই গল্পটা আমি অনেক শেয়ার করছি আর কি, তুমি শুনলে খুব ভালো লাগবে। তো শুনবে হয়তো, আমরা হতে পারে বা কখনো দেখা কেউ না হয়ে কেউ গেলে- হয়তো পাঠাবে। হ্যাঁ। তো আবুল বাশার খেয়াল করছিল যে লাশটা যখন নিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল যে ও পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম মনে হচ্ছে ওর কাছে। এই ফিলিংসটা মনে হচ্ছিল। এটা কেমন অদ্ভুত একটা হ্যাঁ, feelings খুবই এর কথা। অদ্ভুত ফিল। মানে ও বলছে আমি তো ওদের মাটির রাস্তা, ঘাস আছে, মাঝখান দিয়ে ঘাস উঠে উঠে একটু সাদা মাটি বের হয়ে গিয়েছে, ওইরকম রাস্তা দিয়ে ও হেঁটে যাচ্ছিল এবং পা কি ভিজে যাচ্ছিল না মনে হয়? এইটা বুঝতে পারছিল না, মনে হচ্ছে পানির কল কল শব্দ ও হ্যাঁ, পাচ্ছিল। মানে তা শুধু মনে হচ্ছে সে কোনো একটা জলাধারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ। তো তারপরে নারকেল গাছ থেকে প্রায় সোজা 1 মিনিটের মতো হেঁটে বাম সাইডে নিচ দিয়ে নেমে লাশটা রাখা হলো এবং ওখানে গিয়ে দেখে 2টা লোক কবর মানে খোঁড়ার আগে কোদাল, থেকেই, হ্যাঁ, যারা গৌর খোদক বলা হয়। হ্যাঁ, কোদাল বলে গ্রামে, এইরকম করে কোদাল দিয়ে মাটি তুলতে হয়। 2জন লোক কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে আবুল বাশার আরো ভীত হওয়ার কারণ তো স্বাভাবিক। এত হ্যাঁ। এরকম একটা রাত, তার মধ্যে একটা অপরিচিত একটা মৃত লাশ, যাদের সঙ্গে এসেছে তারাও কেউ পরিচিত না, তার উপর কবর, মানে এই মুহূর্তগুলো তো আসলেই একটু ভীতিকর হ্যাঁ, এমনিতেই। বাট ওই সময় ও এইটাও মাথায় রেখেছে যে আমার বাড়ি তো সামনে, হ্যাঁ, মানে আমি এই আমার এলাকার গ্রামে, মানুষ। হ্যাঁ, আমার গ্রামে এখানে কোনো ঝামেলা হবে এরকম কোনো মানে চিন্তা- সাহসটাও আছে। সাহসটাও আছে ভিতরে। এটা কিন্তু সবারই হয়। আপনি যখন আপনার স্বাভাবিক। গ্রামের বাড়িতে যাচ্ছেন বা আপনার শহরে যাচ্ছেন, যে শহরে আপনি ছেলেবেলা থেকে বড় হয়েছেন, বড় হচ্ছেন, সেখানে একটা অন্যরকম সাহস, মানে যেটা নিজের এরিয়া। হ্যাঁ, ওই সাহসটা ওর মধ্যে কাজ করছিল। তো তখন লাস্টটা খাটিয়াটা নামানোর পরে ওই 5-6 জন লোক ওনাদেরকে বললো, এই তোমরা এখনো কেন খোঁড়োনি, তোমরা এই যে মাপটা এরকম মাপ দেখাচ্ছে, তোমরা কবরটা খোঁড়ো। কবর খুঁড়ছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। আপনি যদি মাটিতে কোদাল স্বাভাবিক এভাবে স্বাভাবিক মারেন, একটা শব্দই আছে, হ্যাঁ, কোনো শব্দ মাটি হচ্ছে খোঁড়ার না। একটা শব্দ হয় কিন্তু সে এইটা কি এই নিয়ে- ব্যাপারগুলো তখনই নোটিস করেছে যে এখানে শব্দ হচ্ছে হ্যাঁ, না? শব্দ হচ্ছে না। ও তখন ওই সময়টা ও বুঝতে পেরেছে যে ও কোনো ঝামেলার মধ্যে ঢুকে গেছে। মানে কোনো একটা অস্বাভাবিক কিছু হচ্ছে। হ্যাঁ, মানে কোদাল দিয়ে খুঁড়ছি, অনবরত শব্দ খুঁড়ে হচ্ছে যাচ্ছে, না, কোনো এটা শব্দ তো নেই। অন্যরকম একটা যেমন- বিষয়। দর্শক যারা শুনছেন তাদের কাছেও মনে হতে পারে এটা কোনো নিছক একটা ঘটনা। এরকম ঘটনা অনেক জায়গায় হতে পারে। আপনারা একটু শুনুন ঘটনাটি, তারপরে বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন। হ্যাঁ, মানে শুনে যাই আমরা, তারপর হ্যাঁ। হয়তো আবার আপনি যেটা বললেন যে অনেকের কাছে এটা শুধুই ঘটনা মনে হবে, নিছক ঘটনা আবার মনে হতে পারে। অনেকেই আছেন যারা রিলেট করতে পারবে। হ্যাঁ, রাইট। তাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি যে আমাদের সাথে রিলেট করার জন্য। তো ও যখন দেখলো যে কবর খুঁড়ছে কিন্তু শব্দ হচ্ছে না, তখন ও যাদের সাথে লাশটা নিয়ে এসছে, 5-6 জন লোক যে ঘাড়ে করে লাশটা নিয়ে এসছে, তার সহযাত্রী ও যারা। ভাবলো যে ওদেরকে একটু টাচ করে দেখা দরকার। ওর কাছে একটু ঝামেলা মনে হচ্ছে যে এখানে কোনো ঝামেলা হচ্ছে, একটু টাচ করে দেখে আসলে তারা মানুষ নাকি কোনো। মানে তারও মনে হয়েছে যে এখানে মানুষের বাইরে অন্য কিছু হতে পারে। হ্যাঁ, তো এরকম নিচের দিকে তাকিয়ে দেখছে, দেখে মাথাটা তুলেই দেখে আর কেউ নাই, কেউ নাই। মানে টাচ করার চিন্তা করার পর মুহূর্তেই সে ওখানে আর কাউকে পেল না। কাউকে পেল না, মানে কেউ নাই, শুধু কবরটা শুধু 2টা কোদাল আছে আর কবর নেই। তারপরে কি করা যায়, তখন ভয় পেয়েছে, ভয়ে ও দৌড়ানোর চেষ্টা করছিল।
যেহেতু এই মাত্র 5-6 জন লোকের সাথে খাটিয়াতে করে লাশ নিয়ে এসছে, লাশটা রাখার পর কোদাল দিয়ে কবর খোঁড়া হচ্ছে, হুট করে সবাই উধাও, কবর খোঁড়ার শব্দও নেই, ইটস ভেরি শকিং, ভেরি শকিং, খুবই মানে অন্যরকম একটা ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে। তাই না? হ্যাঁ, তখন ও চেষ্টা করে যে এইখান থেকে দৌড়ে পালাবে। ও যখন দৌড়াচ্ছে তখন দেখে ও আসলে একটা ধান ক্ষেত, একটু পানি আছে, মানে আসলে সে পানির উপর দিয়েই হাঁটছে। হ্যাঁ পানির উপর দিয়ে হাঁটছিল, পায়ে কাদা লেগে গেছে, দৌড়ানোর সময় কাদা ছিটকে গায়ে লাগছে, এবং ধান ক্ষেত, ধান গাছ তখন প্রায় 2-2.5 হাতের মতো ধান গাছ হয়ে গেছে, মানে গাছ বোনা বোনা, মানে অলরেডি ধান পাকেনি বাট ধান আছে, মানে একটা ভরপুর ধান ক্ষেতের মধ্যে সে, হ্যাঁ হ্যাঁ সে নেমে গেছে। সেটা প্রথমে দেখতে পাইনি, প্রথমে একদমই বুঝতে পারেনি, প্রথমে শুধু এতটুকু তার সেন্সে এসেছিল যে সে কোনো পানি দিয়ে হাঁটছে। আচ্ছা, তারপরে সে যখন দৌড়ে বাঁচার চেষ্টা করছে এবং অনেক কষ্ট করে, ও আমাকে বলছিল যে রনি, আমি যখন দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল যে পৃথিবীর সব ক্ষমতা দিয়ে আমি দৌড়াচ্ছিলাম। মানে ধরেন আপনি খুব দামি জুতা পরে আপনি দৌড়ানোর সময় যে ফিলটা পান, মানে খুব ভাল লাগে না দৌড়াতে, কিন্তু বা নর্মালি দৌড়াচ্ছেন ভাল লাগে বা হাঁপিয়ে যাচ্ছেন একটু পরে, সেটা না, মানে আপনি ও দৌড়াচ্ছে মনে হচ্ছে একবার একটা করে ধাপ ফেলছে দৌড়ানোর জন্য, সেটার জন্য তাকে 100 কেজি ওজনের একটা পাথর হয়তো সরিয়ে এসে দৌড়াচ্ছে। মানে ভয়টার ওজন এত বেশি ছিল এত বেশি যে এই ছিল। ভয়টা নিয়ে আসলে দৌড়ে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল না বা খুব সহজ ছিল না। হ্যাঁ, এবং আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে যখন খুব শক্তি দিয়ে দৌড়িয়ে উঠে ধান ক্ষেত থেকে উঠে ওই সে নারকেল গাছের রাস্তাটা, নারকেল গাছের গোড়াতে যখন উঠলো তখন ওখানে দুটো কালো রঙের বিড়াল বসেছিল। কালো রঙের বিড়াল। কালো রঙের বিড়াল। দর্শক, কালো বিড়ালের ব্যাপারটা নিয়ে আরেকটু আমরা রিলেট করতে পারি, কেননা কালো বিড়ালকে আসলে একটা প্যারানর্মাল নেগেটিভ সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। এটা একটু ডিটেলস একটু যদি বলতেন দর্শকদের জন্য। আমরা কি ঘটনা শেষ করে তারপর যাব নাকি? আচ্ছা, তাহলে ঘটনাটা শেষ করি। আর ঘটনাটা প্রায় শেষের দিকে, ও যখন কালো বিড়াল দেখলো তখন ও বলেছে যে রনি, আমি দোয়া পড়েছি, আয়াতুল কুরসি পড়েছি। মানে আমরা তো ভয় পেলে দোয়াই পড়ি। হ্যাঁ হ্যাঁ, আপনি ভয় কেন? আপনি একটা জার্নি যখন করছেন বা মানে নিরাপত্তা প্লেনে জার্নি নিশ্চিত করছেন, তখন করার কিন্তু আমরা জন্য, আসলে হ্যাঁ, স্রষ্টাকে একটু স্মরণ স্মরণ করার করি চেষ্টা আমরা। করি যে আজকে আমি একটা বাসে উঠলাম বা সিএনজিতে উঠলাম, দুর্ঘটনা যে ঘটতে পারে না তা তো না। তার কোনো গ্যারান্টি নাই, বা আমার মৃত্যু হতে পারে এবং এভাবে অনেকে মারা যাচ্ছেও। তো সেই জায়গা থেকে সবাই সব বিপদের দোয়া পড়ি আর কি, যে যে ধর্মেরই আছেন না কেন সেই ধর্মের দোয়াটা। তারপর আবুল বাসার, তো আবুল বাসার যখন দেখলো যে দুটো বিড়াল বসে আছে এবং বিড়াল কোনো কথা বলছে না, চুপচাপ করে শুধু দেখছে আবুল তাকে। বাসারের দিকে তাকিয়ে আছে, এবং বিড়ালের চোখ নাকি ভয়ঙ্কর, এবং এই এবং অন্ধকারে বেড়ালের চোখ জল জল করে, হ্যাঁ জল এটা জল কি করে, লক্ষ্য এবং করেছেন? বিড়ালের চোখে নাকি নারকেল গাছ তো অনেক লম্বা, ও নারকেল গাছের ডালপালা বিড়ালের চোখে দেখা যাচ্ছিল, মানে এবং mirror সে- view হ্যাঁ, হচ্ছে। এবং সে ওখানেও দেরি না করে খুব দ্রুত দৌড়িয়ে তার বাড়িতে পৌঁছায়, এবং বাড়িতে পৌঁছে তার গ্রামের বাড়িতে দাদি আছে, দাদা আছে, বাবা মা, দরজা খোলাই ছিল মোটামুটি, এরকম কিছু একটা অনেকদিন আগে ঘটনাটা শেয়ার করেছিল। বাসায় যাওয়ার পরে কি হয়েছিল আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, যদি কখনো আবুল বাসের সাথে আমার দেখা হয় এটা নিয়ে আবার গল্প হবে। দর্শক যারা শুনছিলেন বা দেখছিলেন আমাদেরকে, তো শফি একটু আগে বলছিলেন ঘটনাটা এইখানেই শেষ। ঘটনা কিন্তু আমি ঘটনা খুব বেশি বড় ঘটনা না। ও আমাকে বলছিল যে রনি, এইটা সব মিলে হয়তো আমার 10 মিনিটের একটা ঘটনা মানে ঘটেছে। ইলিউশন, এটা কি হয়েছে কি, মানে এই জগতে থেকেই কিছুটা সময়ের জন্য অন্য একটা জগতে চলে যাওয়া কোনো ব্যাখ্যাহীনভাবে। যেমন সে বুঝতে পারছিল সে পানির উপর দিয়ে হাঁটছে, কিন্তু সে চোখে দেখছে অন্য কিছু। সে একটা ধান খেতে দাঁড়িয়ে থেকেও দেখছে কিছু মৃত লাশ, কবর, কিন্তু আসলে সেসব কিছুই সত্য নয়। ঢাকা FM 94